নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাবো প্রথম আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতির পর্ব ৫। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। চলুন শুরু করা যাক। অপরাধটা হচ্ছে লক্ষ্মীর ঘরে যথাসময় প্রদীপ না দেওয়ার, কিন্তু শাস্তির আশঙ্কায় সমস্ত শরীর কণ্টকিত হয়ে ওঠার সঙ্গে সঙ্গে শঙ্করীর মনের পটে যে ছবি ভেসে উঠল সেটা লক্ষ্মীর ঘট অথবা গৃহদেবতার পটগুলির নয়। নিজের যে অপরাধের শাস্তির আশঙ্কাটা সমস্ত দেহ মন শিথিল করছিল শঙ্করীর, সেই অপরাধের সঙ্গে এই বাড়ির এমনকি গ্রামের কোনো সম্পর্ক নেই। অপরাধের জায়গাটা হচ্ছে শঙ্করীর বাপের বাড়ির আমবাগান। সময়টা গা ঝিমঝিমে ভর দুপুর। নতুন ফাল্গুনের থেকে থেকে ঝিরি ঝিরি আর থেকে থেকে দমকা বাতাস বইছে, আর নতুন গুটি বাঁধা আম গাছগুলো বাতাসে যেন মাতলামির খেলা জুড়েছে। কিছু কিছু গাছ কিন্তু খানিকটা পিছিয়ে আছে, তাদের এখনো বোল ঝরে আম ধরেনি। পাতার ফাঁকে ফাঁকে মঞ্জরির সমারোহ। নির্জন দুপুরে সেই বাগানে শঙ্করী আর নগেনের হাতের মধ্যে শঙ্করীর হাত। আলগা করে এলিয়ে পড়ে থাকা নয়, হাতখানা বজ্র মুষ্টিতে ধরে রেখেছে নগেন। পাছে শঙ্করী পালিয়ে যায়। যতক্ষণ না নগেনের বক্তব্যটা সম্পূর্ণ শেষ হবে ততক্ষণ শঙ্করীর ছাড়ার নাই। অনেকদিন ধরে অনেক ছোটখাটো কথা, অনেক ইশারা ইঙ্গিতের দূত মারফত নিজের বক্তব্য জানিয়েছে নগেন শঙ্করীকে। অনেক করুণ দৃষ্টি, অনেক চোরা হাসির সহাগাতে। আজ বোধ করি একেবারে হেস্তনেস্ত করতে চায় সে। কিন্তু নগেন কি শঙ্করীর গায়ের জোরে এই নির্জন আম বাগানে টেনে এনেছিল, মুখে কাপড় বেঁধে পাজা কলা করে? তা তো নয়। সহায় সম্ভারহীন ছেলেটার এত সাহস কোথা? মাসির বাড়ির অন্ন খেয়ে খেয়ে তো মানুষ। শঙ্করীর কাকি নগেনের মাসি। মা মরা বোনপোকে কাছে এনে মানুষ করেছে কাকি নিজের ছেলের সঙ্গে, যে সংসারে শঙ্করীও বেড়ে উঠেছে। মাঝখানে শুধু একটা বিয়ের ব্যাপার, কিন্তু সে আর কদিনের। অষ্টমঙ্গলাতেই তো তার সমাপ্তি। একই বাড়িতে বাস করেছে দুজনে, ভাই বোনের মতো। অথচ আশ্চর্য, মনোভাবটা কিছুতেই কেন ভাই বোনের মতো তৈরি হলো না? কেন ছোটবেলা থেকে শঙ্করীর নিজের খুড়তুতো দাদার শঙ্করীর চুলের মুঠি ধরেছে আর পান থেকে চুন খসলে খিঁচিয়েছে? আর নগেন কেনই বা বারবার সেই দুঃখ যন্ত্রণায় স্নেহের প্রলেপ লাগিয়েছে, অত্যাচারীদের প্রতি কটূক্তি করেছে? পৃথিবীতে কি জন্যে কি হয় শঙ্করী বোধহয় বাইরে। বোধের জগৎটা ওর নেহাতি সীমাবদ্ধ। নইলে 18 বছরের বিধবা মেয়ের পক্ষে ভর দুপুরে আম বাগানে এসে একটা বেটা ছেলের সঙ্গে কথা কওয়া যে কতদূর গ্রহিত সে বোধ থাকা উচিত ছিল বই কি একটা 18 বছরের মেয়ের। কিন্তু সত্যি এইটুকু বোধ ছিল না শঙ্করীর। 24 ঘন্টা কাকির দাঁতের পিছুনিতে সে বোধ জন্মায়নি। বাগানে এসেছিল কি শঙ্করীর নির্ভয়ে নিশ্চিন্তে? না, অবোধ হলেও এতটা অবোধ নয় শঙ্করী। এসেছিল বুকের মধ্যে ভয়ের বাসা নিয়েই। সকালে যখন নগেনে আবেদন জানিয়েছে তখন থেকেই বুকের মধ্যে ঠেকির পার পড়ছে তার। সকল কাজে ভুল চুক হয়েছে, তবু এসেছে। তবু কি ভাগ্যিস আজ আর রান্নাঘরের ভারটা ঘাড়ে নেই। কাল শ্বশুর বাড়ি চলে যাবে, বলতে গেলে জন্মের শোধই চলে যাবে। এই মমতায় গৃহকর্ত্রী শঙ্করীকে হেসেলের দায়িত্ব থেকে ছুটি দিয়েছেন। আর যখন শঙ্করী নিতান্তই বিনীত মূর্তিতে নিতান্ত কাঁচুমাচু মুখে আবেদন জানিয়েছে বকুল ফুলের বাড়ির একবার
যাব কাকিমা? তখন না করতে পারেনি তিনি। বাগানে এসেই প্রথম সেই ছলনার খবর শুনে হেসে উঠেছিল নগন। বলেছিল, তা গুরুজনের সঙ্গে মিছে কথা কয়েছিস ভেবে অত মনমরা হচ্ছিস কেন? ধরে নে না, আমি তোর একটা বকুল ফুল। কিন্তু এখন আর নগেনের মুখে হাসি নেই। এখন নগেনের অন্য ভাব। এখন কেমন রুক্ষ হিংস্র উদ্ভ্রান্তের মতন। এমন বজ্র মুষ্টিতে শঙ্করের হাত ধরে টেনে নিয়ে যেতে চায় ভিন্ন আর এক জগতে। পালিয়ে গিয়ে অন্য অনেক দূরে আর এক গায়ে চলে যায় না? সেখানে কেউ চিনবে না আমাদের। বলবো আমরা স্বামী স্ত্রী। আগুন লেগে ঘর বাড়ি ক্ষেত খামার সব পুড়ে গেছে, তাই মনের আক্ষেপে দেশ ভুঁই ছেড়ে চলে এসেছি। এমন পাপ কথা বললে যে জিভ খসে যাবে নগেনদা। নরকেও ঠাঁই হবে না আমাদের, উচ্চারণ করে শঙ্করী। কিন্তু সেই উচ্চারণে কোথাও কোনো জোর প্রকাশ পায় না। পাপের আশঙ্কায় আগে থেকেই কি জীব শিথিল হয়ে এলো শঙ্করীর? পাপ কিসের? তোর ওই বেটা কি রে? স্বামীর ঘর করেছিস তুই? জন্মান্তর থেকে তুই আর আমায় পতিপত্নী, বুঝলি? তাই ওই একটা উটকো স্বামী সইল না তোর। নইলে এতদিনে তুই কোথায় থাকতিস আর আমি কোথায় থাকতাম? তুই মন ঠিক কর শঙ্করী, দোহাই তোর। একথা কানে শুনলেও যে অনন্ত নরক নগেন দাদা। তাই যদি হয় নগেন উগ্রমূর্তিতে পড়ে নরকেই যদি যেতে হয়, তোকে তো একলা যেতে হবে না, আমাকেও যেতে হবে। তোর জন্য সেই ক্লেশও মেনে নিচ্ছি আমি। পৃথিবীর আর সবাই যাক না স্বর্গে, তুই আর আমি নয় নরকেই থাকবো। এই জন্মটা তো খুব ভালো যাবে। এইটাই কি একটা ন্যায্য কথা হলো? না নগেন দাদা, তোমার পায়ে ধরি, আমায় ছেড়ে দাও। কে যদি এই অবস্থায় দেখে ফেলে, তাহলে আর আমার ঘরে ঠাঁই হবে না। ভালোই তো। নগেন হাতটা ছেড়ে দেওয়ার পরিবর্তে আরো জোরে চেপে ধরেছিল। বুঝিবা একটু কাছেও টেনেছিল। বলেছিল, ঘর থেকে দূর করে দিলে আমাদের সুবিধাই হবে। কলঙ্ক ছড়ালে শ্বশুর বাড়ি থেকেও নেবে না তোকে, তখন দুজনে চলে যাব সোজা। সাপে বর হবে আমাদের। না না নগেনদা, হাত ছাড়ো। তোমার মনে এত কুজানলে কখনো এখানে আসতাম না আমি। তুমি বললে কথা, কথা আছে। নগেন কখনো জানা করেছে তাই করলো। অগ্নিমূর্তি হয়ে খেঁচিয়ে উঠল, ন্যাকামি করছিস নে? জানলে আসতাম না। তোর সঙ্গে আমার কি ভাগবত কথা হাঁকবে শুনি? আমি বলছি তুই আমার সঙ্গে পালিয়ে চল। সজ্ঞানে নয়, অসতর্কে মুখ দিয়ে বেরিয়ে পড়ল। কোথায়? নগেন মহোৎসাহে বলে ওঠে, যেখানে হোক, অনেক দূরে কোনো গায়ে। সেখানে শুধু তুই আর আমি সুখে সংসার করব। ছোট্ট একখানা মাটির কুড়ে, একটু শাক পাতার বাগান, একটা এক চিট্টে পুকুর, আর এর বেশি আর কিছু চাই না আমাদের, বল? তা সেইটুকু সংস্থান করতে পারবো। পেটে তো একটু বিদ্যে করেছি, কিছু না পারি একখানা পাঠশালা খুলবো। কারুর কোনো ক্ষতি নেই তাতে শঙ্করী। বুকের মধ্যেকার সেই ঢেকির পার পড়াটা বন্ধ হয়ে কি এক কাঁপা কাঁপা সুখে মনটা দুলে উঠল না শঙ্করীর? চোখ দুটো কি জলে ভরে এলো না? নতুন ফাগুনের সেই থেকে থেকে ঝিরি ঝিরি থেকে থেকে দমকা বাতাসে শরীরটা কেমন অবশ অবশ হয়ে আসেনি কি? মনে কি হয়নি সত্যিই তো তাতে কার কি ক্ষতি? শ্বশুর বাড়ি সে চোখে দেখেনি, একদিনও ঘর করেনি, চেনে না তাদের, জানে না শঙ্করীকে না পেলে কার কি সুখ দুঃখ, কার কি লাভ লোকসান। কাকারা যদি খবর দেয় শঙ্করী বলে যে একটা মেয়ে ছিল তাদের ঘরে, সে নাকি কবরেজ বাড়ির ভাগ্নে বউ ছিল, হঠাৎ ওলা ওটা হয়ে মরে গেছে সে, কত কাঁদবে কবরেজ বাড়ির লোকেরা। আর কাকা খুড়ি মরে গেছে বলে রটিয়ে দিলে সমাজের কাছে পার পাবে না। না, বেশিক্ষণ এই চিন্তা যেন স্থান পায়নি। বাতাসটা হঠাৎ বন্ধ হয়ে ভয়ানক যেন গুমোট হয়ে উঠল। চেতনা ফিরে এলো শঙ্করীর। বলে উঠল, হিন্দুর ঘরের বিধবাকে বেরিয়ে যাবার কুমন্ত্রণা দিতে লজ্জা করে না তোমার? তুমি না আমার ভাইয়ের মতন? না, কখনো না। গর্জে ওঠে নগেন, কখনো ভাইয়ের মতন নয়।
সে কথা তুই ভালো জানিস, আমিও ভালো জানি। চিরদিন মনে মনে আমি তোকে পরিবারের মতন দেখে এসেছি। জেনে শুনে কেন মিছে বাকচাতুরি করছিস? কথা দে, দুপুর রাতে তুই খিড়কি দিয়ে বেরিয়ে এসে এখানে দাঁড়াবি, আমি আগে থেকে দাঁড়িয়ে থাকবো। তারপর জোর পায়ে হেঁটে গা থেকে একবার বেরোতে পারলে কে ধরে? খুঁজতে তো আর পারবে না মাসি মেশো। কিল খেয়ে কিল চুরি করে বসে থাকতে হবে। ওহ নগেন দাদা, আমার বুকের ভেতরটা কেমন করছে, ছেড়ে দাও আমায়, আমি পারবো না। পারতেই হবে তোকে, নগেন ব্যাকুল স্বরে বলে। যতক্ষণ না তুই দিবি ছাড়বো না হাত। দেখুন 5 জনে, সেই আমি চাই। নগেনদা, আমি চেঁচিয়ে লোক জড়ো করবো। আলগা আলগা দুর্বল স্বরে বলে শঙ্করী। বলবো বাগানে একলা পেয়ে তুমি আমাকে? নগেন বেরপড়া বলে, চাচা জড়ো কর লোক। নগেন দাদা গো, আমার বরং মেরে ফেলো। আমি আর কি মারবো তোকে, ভেড়েই তো ফেলেছে সবাই মিলে। বাপের বাড়িতে লাথি ঝাঁটা না খেয়ে এক মুঠো ভাত জুটছিল না, মরার ওপর খাড়ার ঘা, এরপর আবার শ্বশুর বাড়ি। সারা জন্মটা শুধু লাথি ঝাঁটাই সার। আমি বরং তোকে বাঁচাতে চাই, আদর করে যত্ন করে মাথার মণি করে রাখতে চাই। আমি চাই না তোমার আদর যত্ন। এবার একটু দৃঢ় শোনালো শঙ্করীর কণ্ঠস্বর। লাথি ঝাঁটাই আমার ভালো। বটে, লাথি ঝাঁটাই তোর ভালো? নগেন সহসা মারমুখী হয়ে একটা কাজ করে বসলো। হ্যাঁ, আদর করে প্রেমাঙ্গলের নয়, মারমুখী হয়ে সহসা শঙ্করীকে সপাটে জড়িয়ে ধরল নগেন। ধরে বলে উঠল, বেশ, সেটাই যাতে আরো ভালো করে খাস তার ব্যবস্থা করছি। এই দিচ্ছি দেখে, তারপর গিয়ে তোর শ্বশুর বাড়ির গায়ে গিয়ে রটাবো। ও আমার সঙ্গে মন্দ। কিভাবে যে নগেনের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়েছিল শঙ্করী, কিভাবে যে একেবারে ঘাটে ডুব দিয়ে বাড়ি গিয়ে বলেছিল, বকুল ফুলের বাড়ি যাওয়া হলো না, রাস্তায় যেতে একখানা ছুতো হাঁড়ি পায়ে ঠেকে গেলে বলে একেবারে নিয়ে বাড়ি ফিরতে হলো। আর কি করে যে অসময়ে নিয়ে মাথায় ভার হয়েছে বলে দিনের বাকি সময়টা শুয়ে কাটালো, সেসব ভালো করে মনে পড়ে না শঙ্করীর। শুধু মনে আছে তার প্রবল কান্নার ব্যাপার দেখে কাকা শুদ্ধ মমতা মমতা গলায় সান্ত্বনা দিয়েছিল, কেন কাঁদছিস মা? মেয়ে মানুষকে তো শ্বশুর ঘর করতেই হয়, সেই হচ্ছে চিরকালের জায়গা। তাছাড়া কবরেজ মশাই অতি সজ্জন ব্যক্তি, সংসারে খাওয়া পড়ার কোনো দুঃখ নেই, ভালো থাকবি, সুখে থাকবি। তবু আরো আকুল হয়ে কেঁদেছিল শঙ্করী। অজ্ঞতা খুড়িকে পর্যন্ত বলতে হয়েছিল, আবার আসবি, পাড়া পর্বণে আসবি, আমরা কি তোকে পর করে দিচ্ছি? বছর ঘুরে গেল, খুড়ি প্রতিশ্রুতি খুড়ি রাখেনি। নিয়ে যাওয়া তো দূরের কথা, একবার উদ্দেশ্য পর্যন্ত করেনি। সে গায়ের এক কানা কারা খবরও আর সেই অবধি পায়নি শঙ্করী, শুধু অবিরত কাটা হয়ে থেকেছে। এই বুঝি কে বলে নগেন বলে একটা ছেলে এসে গ্রামে কি রটিয়ে বেড়াচ্ছে শঙ্করীর নামে। ঘাটে পথে বেরিয়ে গাছের পাতা নড়ার শব্দে শিউরে ওঠে শঙ্করী। বাঁশির সরসরানি শুনলে থমকে দাঁড়িয়ে পড়ে। কিন্তু সেই ভয় কি শুধু ভয়, নিছক ভয়? তার সঙ্গে ভয়ানক একটা আশাও কি জড়ানো নেই? সর্বদাই কি মনে হয় না, হঠাৎ কোন একটা বাঁশবাগানের ধারে কি পুকুর ঘাটের কাছে সেই সর্বনেশে লোকটাকে দেখতে পায় তো আর বাড়ি ফেরে না? কাল শুনেছে বিয়ে উপলক্ষে কাকার বাড়ি থেকে নাকি নেমন্তন্ন নিয়ে আসবে। কাল থেকে তাই মরে যাচ্ছে শঙ্করী। কি জানি কি বলবে খুড়ো কি খুড়তুতো ভাইরা এসে। নগেন কি সব বলে বেরিয়েছে? নগেন কি ওখানে আছে এখনো? নগেন কি বেঁচে আছে? হয়তো টের পেয়ে সবাই মেলে ফেলেছে। সেদিন কেন আমবাগানে গিয়েছিল শঙ্করী? আর যে লোকটা তাকে মন্দ পথে টানবার চেষ্টা করছিল, কেন আজও শঙ্করী মনকে লক্ষ্য দড়ি ধরা দিয়ে টানছে সে? মরতে গিয়েও কেন মরতে পারে না শঙ্করী? পৃথিবীতে শঙ্করী বলে একটা মেয়ে মানুষ যদি না থাকে, কি এসে যাবে পৃথিবীর? কলঙ্কিত মন নিয়ে ঠাকুর ঘরে কাজ করেছে সে, তুলসী তলায় প্রদীপ দিচ্ছে, এই মহা পাপের ফল। চিন্তায় বাধা পড়ল, কাছে সরিয়ে এসে দাঁড়িয়েছে, তীব্র কণ্ঠে রাখছে, নাথ বউ। ভয় ভয়, সত্যর মনের কাছে এত বড় ভয়ের পরিচয় বোধ করি এই প্রথম। কাটোয়ার বউয়ের খুব যে একটা খোয়ার হবে এটা অবশ্য করছিল সত্য,
কিন্তু এ কি, তিরস্কারের এ কোন ভাষা? জীবনের অনেক কথা শুনেছে সত্য, অনেক কথা শিখেছে, কিন্তু এসব কথা তো কখনো শোনেনি। অসতী মানে কি? উপপত্তি কাকে বলে? কুল খাওয়া বলেই বা কি বোঝায়? যে কুলের আচার তৈরি করে আর তেলের নুন জড়িয়ে অপূর্ব আস্বাদন পাওয়া যায়, এটাই যে ঠিক সেই জাতীয় নয়, এটুকু বুঝতে পারে সত্য। কিন্তু তারপরেই কেমন দিশাহারা হয়ে যায়। দূর থেকে হাঁ করে তাকিয়ে থাকে শঙ্করী আর কাশেশ্বরীর দলের দিকে। না, আর কেউ কিছু বলছে না, সবাই নিথর। এমনকি মোক্ষদা পর্যন্ত কেমন যেন স্তব্ধ। একা কাশেশ্বরীরই পালা চালিয়ে যাচ্ছে চাপা তীক্ষ্ণ গলায়। শঙ্করীকে ধরে চিবিয়ে খেলেও বুঝি রাগ পিটবে না, এমনই তার মুখভঙ্গি। মোক্ষদা এক ধরনের, কাশেশ্বরী আর এক ধরনের। মোক্ষদার অটুট গতর অসীম ক্ষমতা, অনর্গল বাকপটুতা, কিন্তু কাশেশ্বরীর তা নয়। কাশেশ্বরী শোকের তাপে কিছুটা অথর্ব, তাছাড়া চিরদিনই তিনি টেপামুখী। শুধু তেমন মোক্ষম অবস্থায় পড়লেই মুখ দিয়ে কথা বেরোয় তার, চাপা তীক্ষ্ণ। কিন্তু আজকের মতো এমন সব কথা কবে বেরিয়েছে কাশেশ্বরীর মুখ দিয়ে? এমন ঘৃণা জড়িত মুখই বা কবে দেখা গেছে তার? কে গিয়েছিল কাটোয়ায়? কে কি শুনেছে সেখান থেকে? বারবার শঙ্করীর বাপের বাড়ির কথাই বা উঠছে কেন? তারা নাকি কেউ ভোজ বাড়িতে আসবে না, সম্পর্ক রাখতে চায় না শঙ্করীর সঙ্গে। নেহাত নাকি তারা শঙ্করীর মা বাপ নয়, খুড়োখুড়ি। তাই অমন মেয়েকে টুকরো টুকরো করে কেটে কাটোয়ার গঙ্গায় ভাসিয়ে দেয়নি। আরো কত কথা, তার সঙ্গে কত মুখভঙ্গি। শঙ্করীকে গলায় দড়ি দিয়ে মরার পরামর্শ দেওয়া হচ্ছে ঘাটে ডুবে মরার নির্দেশ। পাপিষ্ঠা শঙ্করীর পাপ স্পর্শে যেন কাশেশ্বরীর একমাত্র নাতিটা বিয়ের বছর না ঘুরতেই মরে গেছে। সে কথাও প্রমাণিত হয়ে যাচ্ছে আজকের বিচারের হয়ে। অনেক শুনতে শুনতে শেষ পর্যন্ত এইটুকু বুঝতে পারে সত্য, নাপিত বউ আর রাখু কাটোয়া গিয়েছিল যজ্ঞের জন্য নেমন্তন্ন করতে। আর শঙ্করীর খুড়ি নাপিত বউয়ের কাছে শঙ্করীর নামে যাচ্ছে তাই করেছে। সেখান থেকে খুব যে একটা গ্রহিত কাজ করে চলে এসেছে শঙ্করী, সেই বিষয়ে আবার সন্দেহ মাত্র নেই। লক্ষ্মীর ঘরে সন্ধে দিতে দেরি হওয়া বসে থাকার চাইতে যে অনেক বেশি গ্রহিত তা বুঝতে পারা যাচ্ছে। কিন্তু যোগ কোথায়? সে কেন শঙ্কর? এইখানেই সব গোলমাল লাগতে সত্তর। সব যেন হেয়ালি। এই অন্য জগতের অর্থবহ যে কেমন হিম করে দিচ্ছে, ভয় করছে। আজ সেই অনুভূতি তার সমস্ত সাহসকে যেন বোবা করে দিয়েছে। গিন্নিরা কাউকে শাসন করছেন, অথচ সত্য তার মধ্যে ফোড়ন কাটছে না। এমন ঘটনা বোধ করি সত্যর জ্ঞানে এই সত্যর স্বভাব। তা সে অপরাধী যে শ্রেণীরই হোক। একবার বাসন মাজনি বাগদি বউ সন্ধে করে ঘাটে বাসন মাজতে গিয়ে পাঁজার বাসন থেকে একটা বাটি হারিয়ে ফেলেছিল। খুব সম্ভবত বাটিটা জলে ডুবে গিয়েছিল। কিন্তু বাগদি বউ চোর অপবাদ নিয়ে না ভূত না ভবিষ্যৎ করেছিল শিবজায়া আর দিন তারিণী, এবং মোক্ষদা হুকুম দিয়েছিল, না যদি নিয়েছিস তো সমস্ত রাত ওই পুকুর হাতড়ে বাটি খুঁজে বার কর। বাগদি বউ যত হাউমাউ কাঁদে, গৃহিণীকুল ততই চেপে ধরেন তাকে। চুরির উদ্দেশ্যেই সে যে বেলা গড়িয়ে বাসন মাজতে আসে, এই মন্তব্য করতে ছাড়েন না তারা। সে যাত্রায় সত্যই রক্ষা করেছিল বাগদি বউকে। বলেছিল, চল বাগদি বউ, আমিও খুঁচিকে তোর সঙ্গে। আমি খুব সাঁতার জানি, সাঁতরে এপার ওপার করে বাটি হাতড়াবো। তুই খুঁজবি মানে? ধমকে উঠেছিল সবাই, এবং সকলকে চমকে দিয়ে সত্যই উদাসভাবে বলেছিল, তা খুঁজতে হবে বই কি, তোমাদের পাপের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। ভগবান যখন আমাকে তোমাদের ঘরের মেয়ে করে পাঠিয়েছে, বাড়িতে যাদের 5 সিন্ধুক বাসন, তারা যদি তুচ্ছ একটা ডাল খাবার বাটির জন্য একটা মানুষের প্রাণবধ করতে চায়, তবে একজনকে তো প্রায় পিতিকের করতে হবে। থ হয়ে গিয়েছিল সবাই। আর বোধ করি তুচ্ছ একটা বাটির জন্য নিজেদের তুচ্ছতার বহরটা সেই প্রথম নজরে পড়েছিল তাদের। তবে আর কি, 5 সিন্ধুক বাসন আছে তো হরিণুর দিকে যা বাসনের।
অনেক পয়সা আছে তোর বাপের বলে কেমন যেন শিথিল ভাবে রণে ভঙ্গ দিয়েছিল তারা। বাগদিবউ গলায় কাপড় দিয়ে সত্যকে প্রণাম করেছিল সেদিন। তা এমন অনেকেই অনেক সময় বিপদ থেকে ত্রাণ করেছে সত্য, কিন্তু আজ আর সত্যর গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। একটা অন্ধকার অরণ্যের গা ছমছমে রহস্য মুখ হয়ে দিয়েছে সত্যকে। কখন যে তিরস্কার পর্ব শেষ হলো, কখন যে গিন্নিরা আপন আপন কর্মে প্রস্থান করলেন, কাটোয়ার বউ তারপর গেল কোথায়, এসবের কোনো খবরই আর রাখতে পারেনি সত্য। কখন একসময় যেন আস্তে আস্তে চলে গিয়ে সারদার ঘরের মেঝে পরনে চাঁদের আলোয় রঙা ৮ হাতি শাড়ির আঁচলটুকু বিছিয়ে শুয়ে পড়েছিল, যেখানে সারদাও শুয়ে আছে সেই একই পদ্ধতিতে, কোলের ছেলেটুকু কোলের কাছে নিয়ে। সারদা বলেছিল, শুলে যে সত্য ঠাকুরজি? শুলাম বলে উত্তর এড়িয়েছিল সত্য। সারদা আর একবার নিঃশ্বাস ফেলে বলেছিল, কাটোয়ার বউ অত গাল খাচ্ছিল কেন ঠাকুরজি? সত্য বলেছিল, জানি না। সত্যর পক্ষে এমন সংক্ষিপ্ত স্বল্প ভাষণ প্রায় অভূতপূর্ব, কিন্তু সারদাও নাকি মনে সুখের লেশ নেই, তাই আর বেশি কথা বাড়ায়নি। একসময় ছেলের সঙ্গেও ঘুমিয়েও পড়েছিল, কিন্তু সত্যর চোখে ঘুম আসতে চায় না। ভয়ের সেই অনুভূতিটা কিছুতেই ছাড়তে চায় না তাকে। থেকে থেকে বুকটা কেমন ঠান্ডা আর ফাঁকা ফাঁকা লাগে। অজানা ওই শব্দগুলো না হয় চুলোয় যাক, কিন্তু আর একটা নতুন ভয় যে তার মনের মধ্যে বাসা বাঁধলো এসে। সত্যি যদি কাটোয়ার বউ, গলায় দড়ি দেওয়ার পদ্ধতিটা কি, আর তার পরিণামই বা ঠিক কি জানে না সত্য, কিন্তু অপরাধটার আশঙ্কায় বারবার গায়ে কাঁটা দিচ্ছিল তার। যদি তাই হয়, যদি কাল যজ্ঞের প্রয়োজনে পুকুরে জাল ফেলতে গিয়ে জেলের মাছের সঙ্গে আর একটা জিনিস ছেঁকে তোলে, ভারী রুই পড়েছে ভেবে আহ্লাদে হেই হেই করে জাল টেনে তুলে যদি দেখে মাছ নয়, বুকের মধ্যে ঢেকির পার পড়ার মতো শব্দ হতে থাকে সত্যর। কজনকে পাহারা দেবে সে? সারদার ব্যাপারটাই তো ভয়ে আর বুকে বাপের হুকুমে তটস্থ হয়ে আছে, তার উপর আবার কাটোয়ার বউ চাপলো মনের মধ্যে। কাকে রেখে কাকে দেখবি সত্য? গালাগালির সময় মুখটা কিরকম দেখাচ্ছিল কাটোয়ার বউয়ের? সত্য কি তাকায়নি? বোধহয় তাকিয়েছিল, কিন্তু দালানের এক কোনায় মিটমিট করে একটা প্রদীপ জ্বলছিল, তার থেকে দেওয়া আর কত আলো এসে পড়বে? তাও আবার চাঁদের এখন আধার কাল চলছে। শুককুল চললে তবু উঠোনে বাগানে হেঁটে চলে সুখ, মনীষীকে দেখাও যায়। আধারে তো সন্ধে হলেই হয়ে গেল। মানুষের সঙ্গে কথা কওয়ার ওই মুখ চোখ না দেখি না, শঙ্করের মুখ দেখতে পায়নি সত্য, তাই বুঝতে পারছে না ওই অদ্ভুত অদ্ভুত শব্দগুলোর মানে শঙ্করী ধরতে পেরেছে কিনা। আচ্ছা, সারদাকে একবার চুপি চুপি জিজ্ঞাসা করবে সত্য। যতই হোক সারদা সত্যের দুগুণ বয়সী, ছেলের মা, কতদিন আগে বিয়ে হয়েছে সারদার। হয়তোবা ওই বিদঘুটে কথাগুলোর মানে জানা থাকলেও থাকতে পারে, কিন্তু বারবার বলি বলি করেও বলতে পারল না শেষ অবধি। মুখের দরজায় কে যেন তালা চাবি লাগিয়েছে। মানে বুঝতে না পারলেও কথাগুলো যে খারাপ কথা সেটা বুঝতে পারছে সত্য। কাটোয়ার বউয়ের সঙ্গে খুব যে একটা যোগাযোগ ছিল সত্যর তা নয়। একে তো মাত্র বছর খানেক হলো এসেছে সে, নব আগন্তুক হয়ে। তাছাড়া সে তো নিরামিষের দিকের, একসঙ্গে খাওয়া দাওয়াও নেই। তবে নাকি নেচার দেখা সাক্ষাৎ সূত্রে কথাবার্তা, তাও বিশেষ মিশুকে নয় শঙ্করী, সর্বদাই যেন আনমনা। কাজেই সত্য আজও যখন সন্ধ্যা গড়িয়ে যাওয়ার অপরাধে চুপি চুপি অবহিত করতে এসেছিল শঙ্করীকে, তখন নেহাত একটা জীবের প্রতি যতটুকু মমতা থাকা উচিত তার বেশি ছিল না। কিন্তু এখন যেন মায়ায় মন ভরে যাচ্ছে সত্যর। মনে হচ্ছে কত না জানি কাঁদছে বেচারা। জগতে এমন কেউ নেই ওর যে সেই কান্নায় একটু সান্ত্বনা দেয়। বিধবা হওয়া কি কষ্ট! সত্যর তো বিয়ে হয়েছে, একটা বরের সঙ্গেই নাকি হয়েছে। সেই বরটা যদি হঠাৎ মরে যায়, সত্য তো তাহলে বিধবা হবে। তা যদি হয়,
সত্যকেও সবাই অমনি করে খোয়ার করবে। কিন্তু তাই বা কি করে বলা যায়? পিসি ঠাকুমাও তো বিধবা, বিধবা আরো কতজনে, তাদের ভয়েই তো সবাই ততস্থ হয়ে থাকে। ওদের দেখে মনে হয় ওরাই যেন পৃথিবীর দণ্ডমুণ্ডের কর্তা। তবে ওরা বড় বলে, কিন্তু তাই কি এরা বড় হলে ওরকম হতে পারে? না, এই সব ঠিক বুঝতে পারে না সত্য। শুধু যে বয়স দিয়েই সব বিচার হয় তা তো নয়। এই যে তারা বাবাকে দেশ শুদ্ধ লোকে ভয় করে, জ্যাঠামশাইকে কি কেউ তা করে? উল্টে জ্যাঠামশাই পর্যন্ত তো বাবাকে ভয়ে কাটা। শুধু কি জ্যাঠামশাই, শেষ ঠাকুরদা, ঠাকুরদা কে নয়, ওরাও তো আর মেয়ে মানুষ নয়। বয়সটা কিচ্ছু নয়, ছোট বলেও কিছু নয়। তাহলে ভয়টা, বাসাটা কোথায়? ভাবতে ভাবতে থই পায় না সত্য। তবু ভাবে, কে যেন ওকে ভয়ের বাসা খোঁজার চাকরি দিয়েছে কে জানে। অনেক রাত্রে ভুবনেশ্বরী আসে ডাকতে, এই সত্য, না খেয়ে ঘুমিয়েছিস যে, ওঠ। সত্য পাশ ফিরে ঘুমের ভান করে জানায় তার খিদের অভাব। ভুবনেশ্বরী বকে ওঠে, খিদে নেই কেন? ওঠ যা, রাত উপসী থাকতে নেই। কথায় বলে রাত উপসী হাত কাবু। বড় বৌমা, তুমিও ওঠো দেখিনি বাছা, সারাদিন উপসে আছো, আর অমন করে পড়ে থেকো না, স্বামী পুত্রের অকল্যাণ হয় ওতে। ভুবেশ্বরীর গলা পেয়েই ধর্মড়িয়ে উঠে বসেছিল সারদা। পৃথিবী থেকে বিদায় নেওয়ার তীব্র ইচ্ছায় ধরাসজ্জা নিয়ে পড়ে থাকলেও খুশাশুড়িকে দেখে সমীহ করবে না এমন কথা ভাবা যায় না, তাই ধর্মড়িয়ে উঠেছিল। স্বামী পুত্রের অকল্যাণ শুনে এবার মনে মনে ধরফড়িয়ে উঠল। ভুবনেশ্বরী ফের বলে, আমি তোমায় ছেলে দেখছি, যাও ওঠো, সত্যকে ডেকে নিয়ে খেয়ে যাওগে। তোমার শাশুড়ি হেসে লাগলে বসে আছে। এ বেলায় জাল ফেলিয়ে মস্ত একটা মাছ ধরানো হয়েছিল। এসো জন, বসো জন, যদি আসে বলে। খামি খামি দাগার মাছ আর আমের বাগড়া দিয়ে এমনি খাসার টক রেঁধেছে দিদি, দেখো গে, যাও খেয়ে। ভুবনেশ্বরী অনেকগুলো কথা বলে গেলেও সত্যর কানে তার শেষ অবধি পৌঁছায়নি। পুকুরে জাল ফেলে বড় মাছ ধরা হয়েছে শুনেই তার মনস্টুকে ভেসে উঠেছে জলাবদ্ধ আরেকটা জীব, যাকে টেনে তুলে ধরাস করে পুকুর পাড়ে ফেলা হয়েছে। আর যে মুখ চন্দ্র সূর্যিতে দেখতে পাবার কথা নয়, সে মুখ সহস্র লোক দেখছে। কিন্তু সেই মুখের ওপর যে চোখ দুটো বসানো আছে, সে কি আর দেখছে? জীবনে কি আর দেখবে কোনো কিছু? উঠে বসে তাড়াতাড়ি বলে, মা, কাটোয়ার বউ কোথায়? কোথায় আবার? ঝংকার দিয়ে ওঠে ভুবনেশ্বরী। কাঁথা মুড়ি দিয়ে শুয়েছে গিয়ে। তাকে তোর দরকার কি? খেতে যাচ্ছিস, খেতে যা। খাবো না, খিদে নেই, বলে ফের শুয়ে পড়ে সত্য। কিন্তু ওদিকে দাগা দাগা রুই মাছ আর আমের পাখড়ার টক অন্যত্র কাজ করছে। একে 16 বছর বয়সের দুরন্ত স্বাস্থ্য, তার উপরে সারা দিন ছেলেটাকে বুকের দুধ টেনে খাচ্ছে। সতীন কাতার যন্ত্রণাও যেন কাবু হয়ে এসেছে। তবু একান্ত বাসনা সত্ত্বেও বাধা আসে মনে। সারাদিন অভুক্ত পড়ে থেকেও এই অভুক্ত চেহারাটায় স্বামীর সঙ্গে একবার দেখা হলো না। কে জানে রাতে হতে পারবে কি না। আজ তো নতুন বউয়েরই কাল রাত্রি, কাজেই আজ পুরনো বউ প্রাধান্য পেলেও পেতে পারে। দিব্যি করে মাছের ঝাল দিয়ে এক পাত্র ভাত ছেটে এসে অভিমান জানাবে কোন মুখে? সারদা তাই চিনচিন করে বলল, সবে পেটের ব্যথা একটু নরম পড়েছে, তা হোক, ও খেলেই নরম যাবে। নরম গলায় বলে ভুবনেশ্বরী, তুমি ডেকে ডুকে নিয়ে গেলে তবে যদি সত্য দুটো খায়। নিজের শাশুড়ির সঙ্গে কথা বলে না, ঘোমটা দিতে হয় এক গলা। কথা যা তা এই শাশুড়ির সঙ্গেই। তা খুশ শাশুড়ির কণ্ঠের নরম সুরটাই চোখে জল এনে দিল সারদার। অগত্যাই আর রাসুর সামনে অভুক্ত মুখ দেখাবার ইচ্ছেটাই টেনে রেখে দেওয়া গেল না। সারদা সত্যকে নাড়া দিয়ে বলল, চলো ঠাকুরজি, যা পারবে খেয়ে নেবে। সত্য উঠে বসলো, হাই তুলে বিরক্ত হয়ে বলল, বাবা, দুদণ্ড যদি একটু নিরিবিলিতে পড়ে থাকার জো আছে, নাও চলো। সারদা চলে যেতেই ভুবনেশ্বরী একটা অসম সাহসী কাজ করে বসল। ঘুমন্ত ছেলেটাকে কাঁথা মুড়ে কোলে চেপে নিয়ে ঘর থেকে বেরিয়ে চুপি চুপি রাখুরমাকে গিয়ে বলল, রাখুরমা, বড় ছেলেকে একবার ডেকে দে তো, বলবি জরুরি দরকার। বড় ছেলে অর্থে রাসু।
রাখুর মা এদিক ওদিক তাকিয়ে ফিসফিস করে বলে, দেখে এলাম চণ্ডী প্রদেবে শুয়েছে, তা হোক, তুই আমার নাম করে ডেকে নিয়ে আয়। ঘরের দরজার কাছাকাছি গিয়ে মায়ের ডাক থমকে দাঁড়িয়ে পড়তে হলো সত্যবতীকে। আর সারদার বুকটা কি এক আশঙ্কায় চমকে ওঠে। শীতকালের পানা পুকুরের জলের মতো ঠান্ডা নিথর হয়ে গেল। অভ্যস্ত উচ্চারণে মেয়ের নাম ধরে ডাক দেননি ভুবনেশ্বরী। ব্যস্ত অথচ চাপা গলায় বলে উঠেছেন, এই তুই এদিকে আয়। তুই অর্থে সত্য, আর বিশেষ করে সত্যকেই হঠাৎ চাপা গলায় ডাক দিয়ে সরিয়ে নেবার অর্থ কি? অর্থ আছে। এরকম ডাকের একটাই অর্থ হয়, আর সেই অর্থ সত্যর কাছে ধরা না পড়লেও সারদার কাছে যেন ধরা পড়েছে। তাই না বুকটা হঠাৎ এমন হিম নিথর হয়ে গেল, তাই না আসার আশঙ্কায় চমকে উঠল সে বুক। সারদা জানে, সারদার মনে আছে, ছেলেবেলায় সারদা যখন নিঃশঙ্ক চিত্তে তার সদ্য বিবাহিতা কাকিমার কাছে শোবার বায়না নিয়ে তোড়জোড় করত, তখন ঠিক এমনই চাপা গলায় তার মা ডাক দিতেন, এদিকে আয় বলছি। তবুও বায়না করত সারদা। এখন মনে পড়লে কি হাসিই পায়। সত্যবতী থমকে দাঁড়িয়ে পড়ে বলল, বড় বউ কি একলা শোবে নাকি? তোমাদের আক্কেলটা তো ভালো। ভুবনেশ্বরী হাসি চেপে ভৎসনার সুরে বলে, থাম, তোকে আর সকলের আক্কেল খুঁড়ে খুঁড়ে বেড়াতে হবে না। একলা কেন, অত বড় বেটা ঘরে রয়েছে বড় বৌমার, সে কি কম নাকি? জানি না বাবা, তোমাদের এক এক সময় একমতি। ওইটুকুন খানি কচি ছেলে যার গলা টিপলে দুধ বেরোয়, সে আগলাবে মাকে। তুই আসবি? যাচ্ছি বাবা, যাচ্ছি। তর সয় না একটু, সবাই যেন ঘোড়ায় জিন দিয়ে আছে। নাও চলো। একটা মনোকষ্টওয়ালা মানুষ এই আঁধারপুরীতে একলা পড়ে থাকবে, এই যখন তোমাদের বিচার, তো তাই হোক। কোন মুখেই যে তোমরা ধম্ম কথা কও তাও জানি নে বাবা। ৮ হাত শাড়িখানা হাত ৩ অংশমাত্র কাজে লাগিয়ে আর বাকি হাতটিকে বিড়ে পাকিয়ে কুক্ষিগত করে নিয়ে মায়ের পিছু পিছু চলে সত্যবতী, অনিচ্ছার মন্থর গতিতে। সত্য তারা আজ সারদার কাছে শুতে ইচ্ছে ছিল, প্রধানত সারদার প্রতি সহানুভূতি, দ্বিতীয়ত মনে আশা করেছিল যদি শুয়ে শুয়ে গল্প করতে করতে ভয়ঙ্কর শব্দগুলোর অর্থ উদ্ধার করে নিতে পারে। শব্দগুলো যে ভালো নয় বড়দের কাছে প্রশ্ন করলে সে সত্যি উত্তর পাওয়া যাবে না, ঠেলা মারা এই ভুলভাল উত্তরের সঙ্গে হয়তো বা খানিকটা ধমকি জুটবে, এই বিষয়ে যেন নিশ্চিত হয়ে রয়েছে সত্যবতী। অথচ ভয়ঙ্কর অদম্য একটা কৌতূহল ভিতর থেকে চারা দিচ্ছে। শব্দগুলোর অর্থ সংগ্রহ করতে পারলেই যেন অনেক রহস্যের ঘরের চাবি খোলা যায়। অন্তত শঙ্করী কেন ২৪ ঘন্টা মরবো মরবো করে, আর বাড়ির সকলে কেন তার প্রতি এক কড়া সদ্ব্যবহার করে না, এইটুকু যেন ওর থেকেই ধরা যাবে। কিন্তু সকল গুড়ে বালি দিল মা। তা নতুন কিছু নয় অবশ্যই, জন্মাবৃত দেখে আসছে সত্যবতী। বড়দের কাছেই হচ্ছে ছোটদের সকল ইচ্ছের গুড়ের বালি দেওয়া। দিনতারিণীর ঘরে বাড়ির সব কটা সমস্ত মেয়ের শোবার ব্যবস্থা। ঘরটা প্রকাণ্ড বড় বলেও বটে, তাছাড়া বড় বড় মেয়েরা এখানে ওখানে ছড়িয়ে থাকা এটা বিধি নয়। এই বয়সটা মেয়েদের মধ্যে ৯ বছরের সত্যবতী সবচেয়ে বড়। তার বিয়েও হয়ে গেছে, তাই সে হচ্ছে দলনেত্রী। পুন্নি, রাজু, নেড়ি, টেপি, পুটি, রাখালি সকলেই তাকে ওপরওয়ালার সম্মানটা দেয়। আজ ওরা সত্যর জন্য অনেকক্ষণ অপেক্ষা করে ঘুমিয়ে পড়েছিল। সত্য এসে দেখলো ঘুমন্ত পুরী, যে যেমন ইচ্ছে হাত পা ছড়িয়ে শুয়েছে, জায়গা বিশেষ নেই। ওর মধ্যেই ওদের হাত পা ঠেলে ঠুলে জায়গা করে নিতে হবে। সত্য বিরক্ত ভাবে আর একবার বলে উঠল, একদিন অন্যত্র শুলে যে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত না, মা মঙ্গলচণ্ডী জানে। নে সরদিকি, এই পুটি, ঠ্যাংটা একটু ছোট। বলা বাহুল্য, পুটির সুপ্তির গভীরতা এই ঈশ্বর পৌঁছল না। অগত্যাই সত্যবতী বাক্য বলের সাহায্যে ছেড়ে বাহুবলের স্মরণ নিল। পুটির পা আর রাখালির হাত সরিয়ে নিজের মতন একটু জায়গা করে শুয়ে পড়ল বিছানায়। দিনতারিণী এখনো আসেননি, তার শুতে আসতে দেরি হয়। বিধবাদের দিকে রাতের জলপান, চাল ভাজা, তিলের নাড়ুকে বুড়ো দাঁতে জব্দ করতে সময় লাগে। ঠাকুমার বিছানাটা ঠিক আছে কিনা একবার দেখে নিল সত্যবতী। আছে বটে এক ফালি ঠাঁই, অবশ্যই বিছানা আর কি, ঘর জোড়া একখানা শতরঞ্চির ওপর বড় বড় মোটা মোটা খান কয়েক কাঁথা পাতা,
আর তার উপরই মাথা দিয়ে দেওয়াল জোড়া টানা লম্বা মাথার বালিশ। একসঙ্গে যাতে শাড়ি দিয়ে অনেকগুলো মাথা ধরানো যায় তার জন্যই এই অভিনব মাথার বালিশের আয়োজন। এক একটা বালিশ বোধহয় লম্বায় 4 হাত আর ওজন 8 মণ। যারা শোয় তারা নিজেরা তাকে 1 ইঞ্চিও নড়াতে পারে না। নিজের বালিশকে নিজের ঘাড়ের তলায় ইচ্ছে মতো ভঙ্গিতে রাখতে পারা সুখ ওরা জানে না। বালিশগুলো যে শুধু মাপেই বড় বলে ভারী তাও নয়, তুলোগুলোও যে পুরনো। জিনিস যত সস্তাই হোক আর যত বেশি প্রাচুর্য থাক, অপচয় করার কথা কেউ কল্পনাও করতে পারে না। তাই কর্তাদের বড় বড় তাকিয়াগুলো ছিঁড়ে গেলে যখন তাদের জন্য নতুন খেরো দিয়ে নতুন তুলোর তাকিয়া বানানো হয়, তখন পুরনো তুলো আর ছেঁড়া খেরোগুলো কাজে লাগানো হয় বাড়ির নাবালকদের জন্য। সব বাড়িতেই একই ব্যবস্থা। ছেলেপুলে কাচ্চা বাচ্চা ছাড়া সংসারে যত উঁচা মালের গতি হবে কাদের ওপর দিয়ে। তবু তো কোবরেজ বাড়ির অবস্থা উত্তম। বাৎসরিক বৃত্তি দিয়ে সাজক ধোবা ঠিক করা আছে, নিয়মিত সব ফর্সা করে দিয়ে যায় সে। মানে আর কি, কেচে শুকিয়ে পাট করে দিয়ে যায় আর কি। আর কাঁচার পুকুরে কেচে ভিজে কাপড় চোপড় ডাই খিড়কির পুকুরে পইটাই নামিয়ে রেখে যায়। তারপর তো আছেন মোক্ষদা, ভালো পুকুরের জল দিয়ে শুদ্ধ করে সেই ভিজের বস্তা রোদে মেলে দেওয়ার দায়িত্ব তার। তারপর আছে বৌঝিরা, শিবচাঁদ ছেলের বউ, কুঞ্জর বউ, ভুবনেশ্বরী। পরবর্তী ডিউটি এসে পড়ে এদের উপর। নিত্যি বিছানা কাঁথার ওয়ার খোলা আর ওয়ার পরানো কম ঝামেলার ব্যাপার নয়, কিন্তু রামকালী যে ধোবার ওপর ও সংসারের পরিচালিকাদের ওপর কড়া হুকুম দেওয়া আছে অন্তত মাসের 2 খেপ সব সাফ করতে। আজই বোধহয় সব সদ্য কাঁচা, কলার বাসনার খার আর সাজি মাটির গন্ধ ছাড়ছে। সত্যবতী নাকে কাপড় দিয়ে শুয়েছে, এই গন্ধটা তার ভারী বিশ্রী লাগে। ও শুয়ে শুয়ে ভাবে, এই বিচ্ছিরি গন্ধটা বাদ দিয়ে কাপড় কাচা যায় না? ওটা ভাবতে ভাবতে আরো অন্য ভাবনা চলে গেল সত্যবতীর। বড় বউ তো একলা শুলো, মাঝরাতে উঠে যদি জলে ডুবতে যায়? বউরা তো যাবেই, বাবাকে জবাব দেবে সত্য। তারপর গিয়ে রাত পোহালেই বাড়ি কুটুমে ছেয়ে যাবে। তার মাঝখানে সেই বড় বউয়ের ডুবে মরার রেলা। আচ্ছা, বিপদ হলো বটে। না, নিশ্চিন্তি থাকা চলে না। বেশি রাতে বাড়ি নিঃশ্বাস নিশ্চুপ হয়ে গেলে উঠে গিয়ে দেখে আসতে হবে বড় বউকে। সবচেয়ে ভালো হয় ওর ঘরটার বাইরে থেকে শিকল তুলে দিলে, নইলে কাবার আর দেখতে যাওয়া যাবে। কোন ফাঁকে যদি উঠে গিয়ে সর্বনাশ ঘটিয়ে বসে। দরজার মাথায় শেকল, সত্যবতীর হাঁস পৌঁছায় না। কিসের ওপর উঠে শেকলে হাত পাওয়া যায় তাই ভাবতে থাকে সে। ঢিপ ঢিপ করা বুকটা নিয়ে সারদার ঘরে ঢোকে। সারদার আহারকালীন অবকাশে ছেলে কেঁদে ভুবনেশ্বরীকে জ্বালাতন করছিল কিনা জিজ্ঞাসা করতেও পারে না। ভুবনেশ্বরী নিজে থেকে বলে, নিঃসারে গিয়ে শুয়ে পড়ো তো বড় বউ। ছেলে সবে ঘুমিয়েছে, জেগে না যায়। শেওরে কাজল লতা দিয়ে শুইয়ে রেখে এসেছি। রাসুকে ডাকিয়ে এনে ঘরে পুড়ে দেওয়া পর্যন্ত স্বস্তি ছিল না ভুবনেশ্বরী। কি জানি যদি অন্ধকারে ঠাওর করতে না পেরে কে কে বলে চেঁচিয়ে ওঠে সারদার। এদিকে আবার রাসুকে বলতে পারে না যে ঘরের পিদিম নিবিও না, কারণ ছেলেকে শোবার ঘরে পুড়ে দিয়ে আবার তার সঙ্গে কথা কইতে মায়েরই লজ্জা লাগে। এই তো ভাসুরপো। আর সারদাকেই বা স্পষ্টাবষ্টি বলা যায় কি করে, ওগো তোমার জন্য ঘরের মধ্যে মানে কানিয়ে রেখেছি। বলা যায় না বলেই কচি ছেলের সুতো। তাছাড়া আর একটু কারণ কি ছিল না? একটু কৌতুকের স্বাদ হলেও শাশুড়ির সম্পর্ক, তবুও তো মেয়ে মানুষ। আর বাঘা রামকালীর খরণী হলেও ভুবনেশ্বরী যেন এখনো ভিতরে ভিতরে কোথাও একটু কাঁচা, একটু সবুজ রয়ে গেছে। মানিক, এই উপমাটা ভুবনেশ্বরীর মনে এসেছে। নিত্যকার মানুষটা যে আজ সারদার কাছে পরম মূল্যবান হয়ে উঠেছে, এ কথা বোঝবার ক্ষমতা ভুবনেশ্বরীর আছে। দেখা যাক বড় বৌমা কতটুকু করায়ত্ত করে রাখতে পারে স্বামীকে। অবশ্যই ভরসা কিছু নেই, বেটা ছেলের মন। নতুন বউ ডাগরটি হয়ে উঠতে উঠতে সারদাও কোনো না ততদিনে 3 ছেলের মাম হয়ে বসবে। তখন কি আর রাসু নতুন ফুলের মধু ফেলে? ভাবতে গিয়ে চমকে ওঠে ভুবনেশ্বরী, মনে মনে নাক কান মলে। রাসু না তার পুত্রস্থানীয়? তার সম্পর্কে এসব কথা কি বলে ভাবছে সে? সম্পর্কে মান মর্যাদা আর থাকছে কি আর তাহলে? ওদের সম্পর্কে সব ভাবনা জোর করে মুছে নিয়ে রান্নাঘরের দিকে চলে যায় ভুবনেশ্বরী। এবার
তাদের দলের খাবার পালা। তবে আজ আর খাবারের পরে ঘুম নয়, রাত জেগে কালকের যজ্ঞের কুটনো কাটনা করতে হবে। বড়লোকের বাড়ির বউ বলে তো আর আয়েশ করে হুকুম নেই। বউ হচ্ছে বউ। বরং রাসুর মা দুদণ্ড পা ছড়িয়ে বসলে কি কাজে গাফিলতি করলে কেউ কিছু বলবে না, কিন্তু বৌদির যেরকম আচরণ অমার্জনীয়, তা খাটুনিতেও দুঃখ ছিল না যদি শুধু নিজের জানানোদের দল থাকতে পায় সেই দলে। হাতের সঙ্গে গল্প গাছাও চলে তাহলে, কিন্তু তা তো হবার জো নেই। এক একজন গিন্নি পাহারাদার থাকেই। বউরা ঘর ভাঙানির মন্ত্রণা করছে কিনা সে তো দেখতে হবে তাদের। এই গুরু কর্তব্যের দায়ে বেচারা শিবচায়াকে মরতে মরতে রাত জেগে ছেলে বউয়ের ঘরের পেছনে ঘুলঘুলির নিচে কান পেতে বসে থাকতে হয়। সারদার ঘরে অবশ্য ঘুলঘুলি নেই, ভালো জানলা আছে। বাড়ির মধ্যে সব সেরা ঘরটাই সারদার। বর্ধমান থেকে মিস্ত্রি আনিয়ে রামকালী যখন অনেক খরচা করে দক্ষিণের উঠোনে এই ঘরখানা বানানিয়েছিলেন, তখন সকলেই ভেবেছিল এটা রামকালী নিজের স্পেশাল। মিস্ত্রির কাজ শেষ হয়ে গেলে দিনতারিণীও তাই বলেছিলেন, একটা শুভ দিন দেখ তাহলে রামকালী নতুন ঘরে উঠবার। রামকালী হেসে উঠে বলেছিল, তোমরা যে দেখছি গাছে না উঠতেই এক কাঁধি গোমা, ঘরে যে উঠবে সে আসুক আগে। দিনতারিণী অবাক হয়ে বলেছিল, কে আসবে, কার কথা বলছিস? ঘরের লক্ষ্মীর কথা বলছি মা। রামকালী বোধ করি মায়ের হৃদয়গত ধারণা অনুমান করেছিলেন, তাই একবার মায়ের ধারণা বৃক্ষের মূলে কুড়াঘাত করে পরম শান্তভাবে কথা শেষ করেছিলেন। কেন, তুমি কি শোনোনি রাসুর বিয়ের কথা চলছে? রাসুর বউ এসে ওই ঘরের দখলিদারি হবে। দিনতারিণীর সতীনপুর ছেলের বউ। দিনতারিণী আর আত্মসংবরণ করতে পারেনি, বিরক্তভাবে বলে উঠেছিল, অজ্ঞানের মতো কথা বলো না রামকালী। ওই সেরা ঘরখানা তুমি রাসুকে দেবে? রামকালী আর হাসেনি, গম্ভীর কণ্ঠে বলেছিল, দেওয়ায় দির কথা কিছু নেই মা, যার যা ন্যায্য প্রাপ্য সেটা পাবে। দিনতারিণী তথাপি ছেলের ক্রোধ শঙ্কায় তুচ্ছ করেও উষ্মা প্রকাশ না করতে পারেননি। বলে ফেলেছিলেন, তুমি মাথার ঘাম পায়ে ফেলে উপায় করছো? হিরে হেন জিরে এনে নবাবী পছন্দের ঘর গড়লে সে দব্যি কুঞ্জর বেটা বউ প্রাপ্য হলো কোন সুবাদে রামকালী? না, রামকালী প্রত্যক্ষে তিরস্কার করেনি মাকে, বরং আরো শান্ত কণ্ঠে বলেছিল, যে সুবাদে মানুষ বনের জন্তু জানোয়ারের মতন উদম হয়ে না বেরিয়ে কোমরে কাপড় দিচ্ছে মা। যাগ্গে ও কথা থাক, জ্যেষ্ঠর শ্রেষ্ঠ ভাগ এই বিধি তো তোমরাই অজানা নয় মা। রাসু এবারের জ্যেষ্ঠ ছেলে। দিনতারিণীর চোখে জল এসে গিয়েছিল, দুঃখে আর অপমানে বোধে। তাই শেষমেশ তর্কে বলে বসেছিলেন, মেজ বৌমার প্রাণটার দিকেও তো তাকাতে হয়। যতই হোক সে এখনো কাঁচা মেয়ে, এই ঘর আরম্ভ হয়ে তার একটা আশা ছিল তো। রামকালী এবার আরেকটু হেসেছিল। তোমার মেজ বৌমার যদি এমন ইল্লুতে আশা হয়েই থেকে থাকে, সে আশা ছাই পড়াই উচিত মা, ছাই পড়াই উচিত। আঁচল দিয়ে চোখ মুছেছিল দিনতারিণী। মেজ বৌমার আশাভঙ্গের কল্পনায় যত না হোক নিজের আশাভঙ্গে। কুঞ্জদের জন্ম ভোর গায়ে হাওয়া দিয়ে বেরিয়েছে, সংসারে সবকিছু সেরা ভাগটা ভোগ করে, এটা কি চিরকাল সহ্য হয়? দিনতারিণীর আশা ছিল এই ঘরখানার ব্যাপারে অন্তত কুঞ্জ আর কুঞ্জর বউয়ের মুখটা ছোট হবে। সেই আশায় ছাই পড়ল। তাই কেঁদে ফেলে বললেন, ছাই পড়াই উচিত। উচিত বই কি, ভবিষ্যতে তাহলে আর কখনো এমন বেয়ারা আশা জন্মাতে পারবে না। এরপর দিনতারিণী নীরবে তাকিয়ে তাকিয়ে দেখেছিলেন, চন্দননগর থেকে ছুতোর এসে ঢুকলো সেই ঘরে। হ্যাঁ, জোড়া পালঙ্ক বানাতে হলে ঘরের মধ্যে বসেই বানাতে হয়, বাইরে থেকে গড়ে এনে লাগিয়ে দেওয়ার রীতি তখনও হয়নি। বহুবিধ কারুকার্য করা পালঙ্ক। ওর জন্য চন্দননগরের ছুতোরদের ভাত জোগাতে হয়েছিল মাস দেড়েক ধরে। খেয়ে মজুরি নিয়ে আর নতুন কাপড়ের জোড়া বকশিস আদায় করে ছুতোররা চলে গেলে তারপরেই বিয়ে হলো রাসুর। নতুন পালঙ্কে ফুলসজ্জা হলো। সেই পালঙ্ক ছেড়ে সারা দিন আজ মাটিতে পড়েছিল সারদা। এখনো খুশ শাশুড়ির নির্দেশ মতো নিঃসারে ঘরে ঢুকে খুরকোটা লাগিয়েই ছেলের তল্লাশ মাত্র না করে ঝুপ করে শুয়ে পড়েছিল মাটিতেই। ঘরে ঢুকে না তাকিয়েও টের পেয়েছিল সারদা, তার আশার আশঙ্কাটা মিথ্যে নয়।
আঘ্রাণে অনুমানে হিতক স্পন্দনে বুঝিয়ে দিয়েছিল সারদাকে, ঘরে তোমার 7 রাজার ধন মানিক। এ যেন আবার নতুন বিয়ের নতুন বর। দ্বিধাগমনে এসে প্রথম রাত্রিরে যখন 5টা সমবয়সী মিলে সারদাকে ঘরে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজার শিকল লাগিয়ে পালিয়েছিল, তখন এমনি বুকটা ধড়াস করেছিল সারদার। তবু তো তখন মাত্র 12 বছর বয়স, আর এখন 16। ষোড়শীর হৃদয় তো আলোড়নের আরোই উত্তাল হবে। ঘরে যে অপরাধী আসামি অবস্থান করছিল, তার অবস্থাও অবশ্য সারদার চাইতে কিছু উন্নত নয়। তার বুকের মধ্যে হাতুড়ি পিটছে। জীবনে আর কখনো সারদার মুখোমুখি দাঁড়াতে পারে এই আশা বুঝি ছিল না রাসুর। সারাদিন শুধু ভেবেছে জীবনের সমস্ত আনন্দ আহ্লাদের সমাধি হয়ে গেল তার। মেজখুড়ি কেন অন্দরে ডেকে পাঠিয়েছিল তাও ঠিক বুঝতে পারেনি। ভেবেছিল আবার কোনো নিয়ম লঙ্ঘনের পাকচক্রে পড়তে হবে এসে, কিন্তু এসে যা শুনল অভিনব। সারদা নাকি রান্নাঘরে কাজে ব্যস্ত, আর ভুবনেশ্বরীর কাজের তাড়া। ভাড়াটের দিকে না গেলেই নয়, তাই ঘুমন্ত খোকাকে একটু আগলাতে হবে রাসুকে। কিছুই নয়, শুধু ঘরে একটু থাকা। বোকা রাসু তখনও কিছু সন্দেহ করেনি, শুধু একটু তাজ্জব বনে গিয়েছিল প্রস্তাবে। দেশশুদ্ধ লোক থাকতে কিনা ছেলে আগলাবার জন্য রাসুকে ডাকিয়ে আনা হলো বারবাড়ি থেকে। আশ্চর্য নয় তো কি, যে রাখুর মা ডাকতে গিয়েছিল সে তো পারত কাজটা, করেও তো বরাবর তাই। তবু কিছু বলতে পারেনি, না প্রতিবাদ না প্রশ্ন। নতুন বউয়ের ব্যাপারটা যতটা লজ্জা, ঠিক ততটাই লজ্জা তো নতুন ছেলের বিষয়েও। সুরসুর করে তাই ঘরে ঢুকেছিল রাসু, আর ঢোকার সঙ্গে সঙ্গেই বুকের মধ্যে সন্দেহের হাতুলি পড়েছিল। মেজখুড়ির এই ডাকিয়ে আনাটা ছল নয় তো? মেজখুড়িকে তো এমনিতেই খুব ভালোবাসে রাসু, এবার যেন ইচ্ছে হলো পুজো করে তাকে। ফস করে প্রদীপটা নিভিয়ে দিয়ে কাঠ হয়ে বসে ভাবতে লাগলো। 7-5 ভাবতে ভাবতে খেয়াল করলো ঘরে খিল পড়েছে, আর পর মুহূর্ত থেকে অনুভব করলো বাতাসীন ঘরের চাপা ঘুমোরটা যেন একটা চাপা কান্নার ধাক্কায় কেঁপে কেঁপে উঠছে। টপ টপ করে 2 ফোঁটা জল পড়লো রাসুর চোখ থেকে। পুরুষ মানুষ, তা হোক, মানুষ তো বটে। ধর্মর করে উঠে বসলো সারদা। একটা বলিষ্ঠ আবেষ্টন থেকে নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করতে করতে রুদ্র কণ্ঠে বলল, আর কেন, আর কেন? আর কিছু বলতে পারল না। চোখ দুটো বিশ্বাসঘাতক করে বলেছে, সারাদিন ধরে প্রতিজ্ঞা করেছিল যদি কখনো সেই নিষ্ঠুরটার সঙ্গে দেখা হয় কাঁদবে না, মুখ মলিন করবে না, পরস্য পরের মতো উদাসীন থাকবে। কিন্তু পরিস্থিতিটা সমস্ত গোলমাল করে দিল। তাই কি 2-4 ফোঁটা একেবারে ধারা শ্রাবণ। একে কি করে রোধ করবে সারদা? কোন বাদ দিয়ে ঠেকাবে? বড় বউ, এতটুকু শব্দের মধ্যে কত মিনতি, কত আবেদন, কিন্তু এই করুণ মিনতি ভরা ডাকে সাড়া দিচ্ছে কে? বড় বউ, আমার কি দোষ? আমার ওপর বিরূপ হচ্ছ কেন? বুঝতে পারছো না আমার প্রাণটাও গুড়ে গুড়ে হয়ে যাচ্ছে? ধারা শ্রাবণে বন্যা এলো। থাক থাক, আর মন মজারে মিথ্যে কথায় কাজ নেই। পুরুষের প্রাণে আবার দরদ? বড় বউ, এই আমার মাথা খাও। বিশ্বাস করো, তোমার মতনই জ্বলে পুড়ে খাক হচ্ছি আমি। তুমি যে আমাকে বিশ্বাসঘাতক ভাবছো, এ কষ্ট আমি রাখবো কোথায়? রাখবার দরকার কি? সারদা কান্না সামলে কঠোর হবার চেষ্টা করে। কাল তোমার নতুন ফুল সজ্জে, নতুন সুখ, আবার খুব দুঃখ কষ্টের পালা গাইবার কি আছে? বড় বউ, বলো কি করলে তুমি আমায় বিশ্বাস করবে? বলিষ্ঠ আবষ্টনের চাপটা যেন পিষে ফেলতে চাইছে সারদাকে। কি করে আর কঠিন থাকবে সারদা? শুধু শেষ চেষ্টা করে আমায় বিশ্বাস অবিশ্বাসের কি এসে যাচ্ছে তোমার? ছেলের মা বুড়িকে ছেড়ে এখন কচি তালশ্বাস। বড় বউ, তুমি এমন ব্যবহার করলে আমার আত্মঘাতী হওয়া ছাড়া আর উপায় থাকবে না বলে দিচ্ছি। রাসুও কঠিন হতে জানে, তাই বারাগান আলগা দিয়ে বলে, এই চললাম মেজু কাকার ওষুধের ঘরে। তাজা গোখরো সাপের বিষ সঞ্চয় আছে, কোথায় আছে তাও জানা। এরপর কিন্তু বিধবা হলে দোষ দিও না আমায়। বিধবা? বুকটা থরথর করে ওঠে সারদা। বরং 100টা সতীন নিয়ে ঘর করবে সারদা।
বিধবা হওয়ার মতো অভিশাপ আর কি আছে, কিন্তু ঠিক এই মুহূর্তে বলাই যায় কি? তাই হলে চললাম, এই জন্মের শোধ দেখা বলে রাসু দরজার কাছে এগোয়। আশা এই যে এবার সারদা মাথা খাওয়ার অনুরোধ জানাবে, কিন্তু সারদা যেন অনড়। ভেবেছিলাম ওকে চিরদিনের মতন ত্যাগ দিয়েই রাখবো। তুমি আমার যে প্রাণেশ্বরী, সেই প্রাণেশ্বরী থাকবে। স্বাগত উচ্চারণের আক্ষেপ প্রকাশ করে দরজায় হুড়কোয় হাত লাগায় রাসু। কিন্তু তুমি প্রতিহন্তি হয়ে নিজের পায়ে কুড়ুল মারলে বড় বউ। হুড়কোটা খুলে পাশে রাখলো রাসু। এবার সারদা কথা বলল, কিন্তু একই কথা, এই কি প্রেমে পাগলিনী অবলা বালার ভাষা? রুদ্র কণ্ঠে সারদা বলে উঠেছে, ঘরে পরিবারের সঙ্গে যাত্রা গানের মতো কান্নার সুরে কথা কইছ কেন? হুড়কো খুলে বেরিয়ে গেলেই বুঝি খুব পুরুষ হবে? তোমায় গোখরোর বিষ আছে, আমার দড়ি কলসি নেই? তোমার প্রাণটা পাথর গড়া বউ বড় বউ। মেজ কাকা যখন আমার গলায় গামছা মোড়া দিয়ে টানতে টানতে নিয়ে গেল, তখন তার সামনে গিয়ে বলতে পারলে না আমারও দড়ি কলসি আছে? ঠিক আছে, সবাইকে একবার দেখিয়ে দিচ্ছি ভালো মানুষ রাসু কি করতে পারে। এই প্রচন্ড বীর রাসের ভূমিকাটি অভিনয় করতে কপারটা ধরে হ্যাঁচকা টান মারল রাসু। কিন্তু টানার সঙ্গে সঙ্গে এই পরিস্থিতিটা বুঝতে দেরি হলো না। দরজার বাইরে শেকল। এ কাজ কে করলো? মেজখুড়ি। কিন্তু তার পক্ষে কি আর এই ধরনের চপল রসিকতা সম্ভব? অথচ তাছাড়া আর কে? রাসু যে বাড়ির মধ্যে এসেছে তাই তো কেউ দেখেনি। মেজখুড়ি তো আজকের নাটকের নাট্যকার। বাইরে থেকে বন্ধ। একটা বিপন্ন স্বরে আস্তে ঘরে ছড়িয়ে পড়ল, বন্ধ? সারদাও এতক্ষণকার নীরবতা ভঙ্গ হলেও বিস্ময়ে ভয়ে। তাই তো দেখছি। রাসুর কণ্ঠে ব্যাকুলতা। এখন উপায়? যদি সকাল পর্যন্ত বন্ধ থাকে? বড় বউ, কি হবে? সহসা অদ্ভুত একটা কাণ্ড ঘটে, একেবারে অভাবিত, অপ্রত্যাশিত। হয়তোবা সারদা নিজেও এই মুহূর্তে আগে এটা কল্পনাও করতে পারত না, ভাবতেও পারত না। তার কান্নায় বুঝে আসা কণ্ঠ সহসা অমন কৌতুকের লীলায় হেসে উঠবে। সে হাসির শব্দ চাপা বটে, তবু রহস্যে উদ্ভাসিত। তা এই ধরনের স্বভাব বটে সারদার। নিতান্ত দুঃখের সময়ও হাসির কথা হলে হেসে ফেলা। কিন্তু আজকের কথা সে আলাদা। আজ সারদার মরণ বাচনের সমস্যা। আজ কান্নায় গলা বুঝে রয়েছিল সারদার। তবু রাসুর এই বিপন্ন বিপর্যস্ত কণ্ঠে তাকে কি যে কৌতুকের যোগান দিল। উচ্ছ্বাসিত রহস্যে হেসে ওঠে সে। হেসে বলে উঠল, কি আর হবে? দায়ে পড়ে মশাইকে এখন পরনারীর সঙ্গে রাত কাটাতে হবে। রাসু চমকে গেছে, থমকে পড়েছে। তবে কি এতক্ষণে ছলনা করছিল সারদা? সতীন হওয়ায় তেমন কিছু লাগেনি তার। এ হাসি, এ কথা তো রীতিমতো প্রশ্রয়ের। অতএব দরজা নিয়ে মাথার পরে ঘামালেও চলবে। এখন এদিকে এর ঘাঁটি সামলে নেওয়া যাক। খোলা হুড়কো আবার দরজা উঠল। অনাদৃত পালঙ্কের বিছানা আবার স্পর্শের উষ্ণতা পেল। না, একেবারে সহজে ধরা দেবে না সারদা। সে সত্যবন্ধ করিয়ে নেবে স্বামীকে। থাক, আমাকে স্পর্শ করতে হবে না। আগে মা সিংহ বাহিনীর নামে দিব্যি করো, আমি বেঁচে থাকতে ছুটকিকে ছোবে না। রাসুর বুকটা কেঁপে ওঠে। শপথটা যে মারাত্মক। ভয়ে ভয়ে বলে, সিংহবাহিনীর নামে দিব্যি করা কি ভালো বড় বউ? মনে পাপ থাকলে ভালো নয়। এক মন এক প্রাণ থাকলে ভয়ের কি আছে? তবু ঠাকুর দেবতা বলে কথা। বেশ তো, আমি তো তোমায় স্বাধীনই, নাইবা আর স্পর্শ করলে আমায়। হায় মা সিংহবাহিনী, এমন ঘোরতর বিপদে তোমার গ্রামের আর কেউ কখনো পড়েছে? একদিকে একখানি অপরাধ বোধের ভয়ে পীড়িত, আর নতুন আসার উদ্বেগ ব্যাকুল হৃদয়, অপরদিকে এমন অমরমণীয় পাশানি। তবে কি হাসিটাই ছল? তাই সম্ভব। নইলে দিব্যি গুছিয়ে ছেলের কাজ ঘেঁষে শোবার আয়োজন করছে কেন সারদা? বড় বউ, আহ, কেন তেরাতন করছো? সারদার বুকে পরম ভরসা দরজার বাইরে শেকল লাগানো। রাগ করে ছিটকে বেরিয়ে যাবার উপায় নেই রাসুর। আহ, সে কে সেই দেবী যে রাসুকে এমন করে বন্দি করে ধরে নিয়েছে সারদার কাছে?
স্বয়ং মা সিংহবাহিনী নয় তো? তাহলে তোমার দয়া হবে না? স্বামী, গুরুজন, তুমি আবার দয়ার কথা তুলছো কেন গো? পরিবার হলো গিয়ে কেনা দাসী। আচ্ছা বেশ, করছি দিব্যি। হলো তো? কই করলে? মনে মনে করেছি। মনে মনে? হুম, মনের কথা বনে যায়, মুখে বলো। বেশ বেশ, এই বলছি, তুমি ছাড়া আর কাউকে ছোবো না, সিংহবাহিনীর সাক্ষী। আমি ছাড়া নয়, আমি বেঁচে থাকতে। একটু অনুগ্রহ করে সারদা। ওই হলো, কে আগে যায় কে পরে যায় বলা যায় কি? আমার কুষ্টিতে আছে সধবা মরব। সারদা আত্মপ্রসারের হাসি হাসে, কিন্তু মনে থাকে যেন মা সিংহবাহিনীর সাক্ষী। থাকবে থাকবে, কিন্তু সত্যিই কি মনে ছিল? রাসু কি শেষ অবধি মা সিংহবাহিনীর মর্যাদা রাখতে পেরেছিল? পুরুষ মানুষ কি তাই পারে? রাসুর মতো মেরুদণ্ডহীন পুরুষ। তবু এমনি মিথ্যে শপথের চোরাবালির ওপরই তো ঘর বাঁধতে হয় মেয়ে মানুষকে।